দর্শক শুভ সকাল, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্কসোবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকছি আমি জেরিন এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। প্রিয় দর্শক, প্রত্যেকের মনের চাওয়াগুলো যেন পূর্ণ হয় এবং একই সাথে সবার সুস্থতা কামনা করে শুরু করছি আমাদের আজকের আয়োজন। একদম শুরুতে চলে যাচ্ছি জেরিনের কাছে। জেরিন, শুভ সকাল। মাসুক শুভ সকাল, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? খুবই ভালো আছি, ভীষণ ভালো লাগছে। এবং সত্যি ভালো লাগার মতো একটা ব্যাপার, কারণ আজকে আমাদের সাথে এমন একজন আছেন যাকে আসলে পুরো আয়োজন জুড়ে সময়ের সাথে সাথে আমরা আবিষ্কার করব এবং আমার মনে হয় তার এত সমৃদ্ধ আমরা শেষও করতে হয়তো পারবো না। একদমই তাই, হয়তো বা আমাদের পুরো আয়োজন সেটা শেষ হবে না। কিন্তু তোমার কাছে একটু তোমার শৈশবের ছোট একটা বিষয় জানতে চাইবো। যে আমার ক্ষেত্রে যেটা হতো, যে বছরের শুরুতে যখন বই দিত, বইগুলো না আমি পড়ার আগে বই উল্টে উল্টে ছবিগুলো দেখতাম এবং আমার খুব ভালো লাগতো। আরে মাসুক, তুমি তো আমার মনের কথা বলছো। তোমার মতো সেম কাজ আমিও করতাম। এবং একই সাথে আমাদের যিনি আজকে অতিথি আছেন তিনিও কিন্তু একই কাজ করতেন। চলো দর্শককে জানাই কে আছেন। চলো। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি 21শে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী অধ্যাপক ডক্টর আব্দুস সাত্তার। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। খুব ভালো লাগছে আমাদের আয়োজনে আপনাকে পেয়ে, এবং আপনি আমাদের আয়োজনকে সমৃদ্ধ করবেন আজকে, আমাদের এটাই বিশ্বাস। স্যার, আমাদের আয়োজনের নিয়ম অনুযায়ী একদম আপনার শৈশব থেকে আমরা শুরু করতে চাই। আপনার জন্ম হয়েছে নাটোরে, যেখানে হয়তো বা নাটোরের প্রাকৃতিক পরিবেশ, নাটোরের কাঁচাগোল্লা সবকিছুই আপনার স্মৃতির সাথে আছে। আমরা সেই বিষয়গুলো একটু শুনবো। আগে তো আমরা রাজশাহী জেলার অন্তর্ভুক্ত ছিলাম, বৃহত্তর রাজশাহী। নাটোর তখন মহকুমা। এরপরে মহকুমা যখন জেলা হয়ে গেল তখন আমরা নাটোর জেলা। তো নাটোর জেলার বড়াই গ্রাম নামে একটা জায়গা আছে, উপজেলা। সেই বড়াই গ্রামের চক বড়াই গ্রামে আমার জন্ম। আচ্ছা। 1947-এ। আচ্ছা আচ্ছা। কিন্তু সার্টিফিকেটে 1948 আছে। আচ্ছা। তো সেই একেবারেই কিন্তু পাড়াগা। কিন্তু আমাদের এলাকাটা হিন্দু প্রধান, ফলে সবসময় যে পূজা লেগে থাকতো, মেলা, আর পূজা তো অনেক রকমের হয়। এখানে একটা বাজার আছে, বাজারের সঙ্গে লাগানো স্কুল, প্রাইমারি স্কুল এবং হাই স্কুল, বড়াইগ্রাম হাই স্কুল। আচ্ছা। একদম বড়াল নদীর পাড়ে। তো ছোটবেলায় স্কুলে যাওয়া আসা করি, বই পড়ি, বইয়ের উপরে সুন্দর সুন্দর ছবি, কভার, রঙিন ছবি, পাতা উল্টালে নানান রকমের ছবি, এগুলো আমাকে ভীষণভাবে আকৃষ্ট করত। আচ্ছা। কি সুন্দর সুন্দর ছবি, একদম একদম কিভাবে আঁকে। তো এইটা দেখতে দেখতে মনে হলো আমি নিজে একটু এঁকে দেখি পারি কিনা। তো আঁকতে শুরু করলাম ওই স্কুলের খাতাতেই। আচ্ছা। আঁকতে আঁকতে দেখি ভালোই হচ্ছে। আচ্ছা। তো এক পর্যায়ে মোটামুটি খাতা ভর্তি হয়ে গেল, এতই আঁকতাম। তো আমার বাবা তার বন্ধু বান্ধব আমাদের বাড়িতে গেলে এই খাতাটা দেখাতেন, যে দেখো আমার ছেলে কি আঁকছে। আর এই যে গ্রামের মেয়েরা তো আগে রুমাল সেলাই করতো, রুমালের কোনায় একটা গোলাপ ফুল সুতি দিয়ে সুন্দর করে এঁকে নিচে লিখতো, ভুলো না আমায়। তো এই মেয়েরা তো আর ছবি আঁকতে পারে না, কাপড় নিয়ে এসে আমাকে বলতো তুমি একটা গোলাপের ছবি এঁকে দাও। সেই ছোট বয়সে? হ্যাঁ, সেই প্রাথমিকে পড়েন হয়তো। তো এইভাবে ছবি আঁকাতে অভ্যাস হয়ে গেল। আর আগেকার আমলে এখনো বোধহয় এরকমই, যে প্রত্যেকটা স্কুলে একজন ড্রয়িং টিচার থাকতেন, কিন্তু তিনি ড্রয়িং এর কিছু জানতেন না, কারণ তারা তো চারুকলায় শিক্ষিত না। একদম একদম। তো এরকম আমাদের একজন শিক্ষক ছিলেন, এবং আমি যেহেতু ভালো ছবি আঁকি, তো ক্লাসে যেদিন ছবি আঁকার ক্লাস হতো, মানে কাজ হতো, সেদিন টিচার আমাকে বলতেন যে আজকে ক্লাসে কি ছবি আঁকা হবে তুমি ব্ল্যাকবোর্ডে এঁকে দাও, ওইটা দেখে দেখে সবাই আঁকবে। তো এরকম ব্ল্যাকবোর্ডে আমি ছবি এঁকে দিতাম, আমার আঁকা ছবি আবার ক্লাসে বসে আঁকতাম, আমিও আঁকতাম, সবাই আঁকতাম। কিন্তু আঁকতে আঁকতে মোটামুটি সব শিক্ষকরাও জানলেন যে আমি খুব ভালো ছবি আঁকি, কিন্তু কেউ জানতেন না যে ছবি আঁকার আবার শিক্ষা প্রতিষ্ঠান আছে ঢাকায়। আমিও জানতাম না। ফলে এসএসসি পাশ করলাম 1964 সালে। পাশ করে পাবনা এডওয়ার্ড কলেজে ভর্তি হলাম সায়েন্সে।
তো 2 বছর পরে সিদ্ধান্ত নিলাম এখন কোথায় পড়বো। তো ঈশ্বরদী গিয়ে পোস্ট অফিসে, ওদের তখন তো টেলিফোন গাইড বড় 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 মোটা মোটা গাইড বেরোতো, ছিল, হ্যাঁ, এখন বেরোয় কিনা জানি না। তো পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ ময়মনসিংহ এগ্রিকালচার ইউনিভার্সিটির ফোন নাম্বার পেলাম। আচ্ছা, ভাবলাম দেখি এখানে কল দিয়ে কি হ্যাঁ, হয়? ফোন করলাম। ওনারা বললেন যে না, এবার তো হবে না, কারণ আমাদের 3 মাস আগে ভর্তি শেষ হয়ে গেছে, আচ্ছা, আচ্ছা। সামনে বছর। কিন্তু স্যার এই মজার বিষয়টা যে আপনি কিছু জানতেনই না যে চারুকলায় পড়াশোনা যায়, কিন্তু সেটা কিভাবে খুঁজে বের করলেন সেই তথ্যটা সেইটাই জানবো তো এখন পরবর্তীতে বলছি। আপনার জীবনের অর্জন। তো ওই আসলে যে অনেক কিছু স্যার আমি ময়মনসিংহ যেহেতু হলো না, পাতা উল্টাতেই থাকলাম, হঠাৎ দেখি চারুকলা, বাহ। চারুকলার ফোন নাম্বার। আচ্ছা, এই জায়গাতে আমি একটু থামাবো, কারণ এই বিষয়টা আসলে এত চার্মিং এবং এত সুন্দর। আপনার মুখ থেকে একটু বিস্তারিত শুনবো, কিন্তু তার আগে আপনার সম্পর্কে কিছু তথ্য আছে। জেরিন, তুমি নিশ্চয়ই জানো। স্যার অনেক তথ্য রয়েছে, অনেক সম্মানে আসলে আপনি সম্মানিত হয়েছেন। আমরা ছোট্ট করে শুরুতে দর্শকদের একটু জানিয়ে আসি। দর্শক, অধ্যাপক ডক্টর আব্দুস সাত্তার বাংলাদেশের শিল্পাঙ্গনের এক উজ্জ্বল এবং প্রজ্ঞাময় নাম। ঢাকা আর্ট কলেজে ভর্তি হয়ে প্রাচ্যকলা বিভাগে একমাত্র ছাত্র হিসেবে নতুন ইতিহাস রচনা করেন তিনি, এবং 1971 সালে BFA পরীক্ষায় প্রথম স্থানও অর্জন করেন। পরবর্তীতে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আন্তর্জাতিক শিল্পধারার সঙ্গে নিজেকে সমৃদ্ধ করেন। দেশে ফিরে চারুকলায় উচ্চশিক্ষা সম্পন্ন করেন এবং পরে যুক্তরাষ্ট্রের প্রাট ইনস্টিটিউটে ছাপচিত্র বিষয়ে আরও উচ্চতর ডিগ্রি অর্জন করেন। শিক্ষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে তিনি প্রাচ্যকলা বিভাগকে নতুনভাবে গড়ে তোলেন এবং আজও শিল্প শিক্ষায় যুক্ত রয়েছেন। শিল্পী জীবনে বাটিক, ছাপচিত্র, কাঠখোদাই, জলরং এবং ভাস্কর্য সহ নানা মাধ্যমে তার নিরন্তর সৃষ্টিশীল অনুসন্ধান বাংলাদেশের শিল্প ভুবনকে সমৃদ্ধ করেছে। তার শিল্পকর্মে প্রাচ্য এবং পাশ্চাত্য ধারার এক সৃজনশীল মেলবন্ধন স্পষ্ট হয়ে ওঠে। দেশে বিদেশে অসংখ্য প্রদর্শনীতে তার শিল্পকর্ম প্রশংসিত হয়েছে এবং বহু পুরস্কারে তিনি সম্মানিত হয়েছেন। শিল্পচর্চার পাশাপাশি শিল্পতত্ত্ব এবং সংস্কৃতি নিয়ে তার লেখালেখিও সমানভাবে সমৃদ্ধ। দীর্ঘ সাধনা এবং অবদানের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি তিনি রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21 পদকে ভূষিত হয়েছেন। চলুন দর্শক, ফিরে যাই অতিথির কাছে। স্যার, যেটা আসলে বলছিলাম, এই জীবনে আপনার এত অর্জন আমরা খুব ছোট্ট করেই বললাম, তবে বিস্তারিত তো আপনার কাছ থেকেই শুনবো। খুব মজা লাগছিল যে যেই স্টুডেন্টটা আসলে জানতোই না চিত্রকলা নিয়ে বা এই যে আঁকাআঁকি সে করছে এটা নিয়ে পড়াশোনা করা যায়, সে হুট করে একটা টেলিফোন ডিরেক্টরিতে খুঁজে পেল, তাই নাকি স্যার? হ্যাঁ, ওই টেলিফোনে পাতা উল্টাতে উল্টাতে চারুকলার নাম্বারটা পেলাম। তো আমি ফোন করলাম এবং তখন ধরলেন তৎকালীন ভাইস প্রিন্সিপাল শফিকুল আহমেদ স্যার। উনিও বললেন যে না, আমাদের তো 3 মাস আগে ভর্তি শেষ হয়ে গেছে, আচ্ছা। এখন তো আর ভর্তির সময় নাই। আচ্ছা আচ্ছা, বলার পরে বলছেন তবে ভালো ছাত্র হলে স্পেশাল কেস হিসাবে ভর্তি করতে পারি। আচ্ছা। আমি ভালো ছাত্র না খারাপ ছাত্র আমি তো জানি না। কি ছবি আঁকি, কিন্তু তাও ততদিনে আমি স্যার ঠিক আপনার জানি মধ্যে একটা কনফিডেন্স তৈরি হয়েছে না, যে সবাই তো বলছে যে না। হ্যাঁ, আপনি সেটা দারুণ তো, আঁকেন। কিন্তু ওই যে মানে যারা এই ক্ষেত্রে অভিজ্ঞ এরকম কেউ তো দেখেন নাই কখনো, না এটা হচ্ছে কিনা, শিল্প হয়েছে কিনা তাও তো আমি জানি না। তারপরেও যেহেতু বললেন ভালো ছাত্র হলে নিতে পারি, এইটুকু আশ্বাসের আশ্বাস উপর পাওয়া ভিত্তি গেল। করে সাহস করে ঢাকায় চলে আসছিলাম। আচ্ছা এবং আমাকে একা একা ভর্তি পরীক্ষা দিতে হয়েছে। একটা মাটির পট দিলেন যে এটা দেখে ড্রয়িং করতে হবে, করে দিলাম। একটা ইংরেজিতে রচনা লিখতে দিলেন, লিখে দিলাম। পরে 60 আপের উপরে 2-3 নাম্বার পেয়ে গেলাম এবং বললেন যে ঠিক আছে, তুমি ভালো ছাত্র, তুমি ভর্তি হয়ে যাও। তখন সঙ্গে সঙ্গে আমার পকেটে টাকা ছিল, ওই দিনই ভর্তি হয়ে গেলাম। আচ্ছা। এবং ভর্তি হয়ে যখন প্রথম ক্লাসে গেলাম, আমরা তো এতদিন স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, বেঞ্চে বসে হাই বেঞ্চের উপরে বই খাতা রেখে, ওইখানে গিয়ে দেখি এরকম কিছু নাই, ক্লাসরুম, ছেলে মেয়েরা মাটিতে বসে ছবি আঁকতেছে। কেউ আবার এই যে এক ধরনের ডাঙ্কি বলে এটাকে, কাঠ দিয়ে তৈরি, সামনে বোর্ড রাখে, কাগজ থাকে, পেছনে বসে ছবি আঁকে, এরকম সব বিষয়। তারপরে জীবনের কখনো পেন্সিলের নাম্বারের নাম শুনি নাই, এখন দেখি 2B, 3B, 6B এরকম পেন্সিলের নামও আছে। আচ্ছা, মানে অনেক কিছু নতুন নতুন মনে হচ্ছিল। তো যাই হোক, এইভাবে ক্লাস শুরু আমার। আচ্ছা। প্রথম তো এই যে অস্বাভাবিকভাবে ভর্তি হলাম না,
আমার কিন্তু সেই অস্বাভাবিকতার থেকে শুরু করে আজ পর্যন্ত আমি যে পৌঁছেছি এখানে, আমার পুরোটা জীবন কার্যক্রম শিক্ষা সবই অস্বাভাবিক। এটা অনেকে জানলে বিশ্বাস করবে না। আচ্ছা, আমরা স্যার জানবো। আজকে আমরা জানবো, ছোট ছোট করে সবকিছুই শুনবো। এই যে আমি তো ওই যে, যখন ভর্তি হয়েছিলাম, তো এখন যেমন অনার্স কোর্স আছে, তখন কিন্তু অনার্স কোর্স ছিল না। ছিল না। এসএসসি পাস করে এসেই ভর্তি হওয়া যেত। হ্যাঁ, হ্যাঁ। তো ইন্টারমিডিয়েট না পাস করলে তো হবে না। তো আমাদের প্রি ডিগ্রি নামে একটা কোর্স করতে হতো প্রথম দিকে 2 বছরের। সেই কোর্সেই ভর্তি হয়েছিলাম। হুম হুম। তো সেখানে ভর্তি হয়ে আমি থাকতাম আমাদের ওই যে নিউ মার্কেটের পাশে ছাত্রাবাস আছে সেখানে, এবং বিকেলে দেখতাম ওই যে নীলক্ষেতের ফুটপাতে নানান রকমের পুরনো বই বিক্রি ওই করে। যারা কিনে আনতো এসে বিক্রি করতো। হুম হুম হুম। যেমন দেশ পত্রিকা, ইন্ডিয়ান, তারপর অন্যান্য মাঝে মধ্যে ছবি আঁকার বইও পেয়ে যেতাম। হুম হুম। ইন্ডিয়ান পত্রিকায় দেখতাম যে অনেক রঙিন সুন্দর সুন্দর ছবি, ইন্ডিয়ান ছবি, ট্রেডিশনাল, জি। মানে আমাদের এশিয়ার নিজস্ব ছবি। তারপরে নিউ মার্কেটের যে সমস্ত বইয়ের দোকান, সেখানে বই দেখতাম, পার্সিয়ান, মুঘল এইসব ছবি দেখে আকৃষ্ট হতাম। বাহ। তো তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এইরকম ওরিয়েন্টাল, এগুলিকে বলে ওরিয়েন্টাল আর্ট। ওরিয়েন্টাল, হ্যাঁ। তা আমি এই ওরিয়েন্টাল আর্টেই পড়বো, এটাই ঠিক করেছিলাম মনে আচ্ছা। মনে। প্রাচ্য কিন্তু যেটা। যখন এই যে প্রি ডিগ্রি 2 বছর পড়াশোনার শেষে পাশ করলাম, হুম হুম। তখন যার যার পছন্দের বিভাগে সবাই ভর্তি হয়ে গেল, হুম। আমি বললাম যে আমি প্রাচ্যকলায় পড়বো। বাহ। তো তখন প্রিন্সিপাল সাহেব বললেন যে না, প্রাচ্যকলা বিভাগ তো বন্ধ, আচ্ছা। তালামারা, হুম হুম কারণ এখানে ওই প্রাচ্যকলায় শিক্ষিত কোনো শিক্ষক নেই। হুম হুম। সুতরাং তোমাকে তো এখানে ভর্তি করা যাবে না, এটা এই তো তোমাকে কে শিখাবে? হুম হুম। তো আমি গো ধরেই থাকলাম এখানে ভর্তি যে আমি হতেই হবে। পড়লে ওই বিভাগেই পড়বো, বিভাগ যেহেতু আছে। কিন্তু আমি তো পুরো ঘটনাটা জানি না হুম হুম। যে বিভাগ কেন বন্ধ। যিনি প্রিন্সিপালের দায়িত্বে ছিলেন তিনি আবার ড্রয়িং এন্ড পেন্টিং বিভাগেরও প্রধান। আচ্ছা। তো উনি বললেন যে তুমি আমার বিভাগেই ভর্তি হও, হয়ে তুমি যে প্রাচ্য ধারায় বা ওরিয়েন্টাল ধারায় যে কাজ করতে চাও সেইভাবে করতে পারবে। তা আমি বললাম না, আমি ওই বিভাগেই পড়বো। আচ্ছা। তো সবাই ভর্তি হয়ে গেছে, আমি ভর্তি হই না। পরে মনে হয় বিরক্ত হয়েই আমাকে ভর্তি করে দিলেন এবং বললেন যে তুমি নিজে নিজে যা বুঝো সেইভাবে তুমি কাজ করো, তোমার তো টিচার নেই। আমাকে ওই বিভাগের একটা রুম খুলে দেওয়া হলো, আমি ছাত্র, আমিই শিক্ষক, এইরকম একটা অবস্থায় পড়াশোনা শুরু স্যার এটা করলাম। বলা যতটা সহজ, বিষয়টা কিন্তু আরো অনেক হ্যাঁ, কাজ মজারও শুরু ছিল, করলাম। তবে কঠিনও দেখেন ছিল। কোনো পিয়ন নাই, দারোয়ান নাই, মাস্টার নাই, কেউ নাই, একা একা ভালো লাগে। একা একা বসে বসে কাজ করি, কখনো বিরক্ত লাগে, আবার বাইরে গিয়ে ঘুরি কতক্ষণ, আবার এসে কাজ করি। যাই হোক, এইভাবে আস্তে আস্তে কাজ করা শুরু করলাম। মোট কথা এক পর্যায়ে আমার দাবির কারণে, কারণ বিভাগে ট্রেন্ড শিক্ষক না থাকুক কিন্তু একটা অফিস লাগবে না, অফিস লাগবে। শিক্ষকও থাকতে হবে। কারণ এই যে পরীক্ষার সময় ফর্ম ফিল আপের বিষয় আছে, অফিসের কাজকর্মের বিষয় আছে। যাই হোক, এক সময় আমার দাবি প্রেক্ষিতে একজন শিক্ষককে আমার বিভাগে নিয়োগ দেওয়া দিলেন, হলো, আচ্ছা। যদিও তিনি অন্য বিষয়ের শিক্ষক। যাই হোক, তো ওনাকে নিয়েই আমার শিক্ষা জীবন চলতে থাকলো। এক পর্যায়ে পরীক্ষা এসে গেল, পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে তারপরে আমি অপেক্ষা করছিলাম। তো ওই যে যাকে আমি প্রথম ঈশ্বরদী থেকে ফোন করেছিলাম, যে শিক্ষককে, তিনি তখন আবার ওই মতিঝিলের একটা অ্যাডভার্টাইজিং এজেন্সিতে চাকরি করেন। আচ্ছা। তো আমি ওনাকে একটু দেখতে গেলাম। উনি বললেন তুমি কি করছো এখন? আমি বললাম যে রেজাল্টের জন্য বসে আছি। বল তুমি আমার এখানে কাজ করো। আমি বললাম আমি তো জীবনে কমার্শিয়াল কাজ করি নাই, পারবো না তো। আচ্ছা। বলে না, তো ভালো ছাত্র যারা তারা সব পারে, সমস্যা নেই। এই বলে জোর করে আমাকে স্টুডিওতে নিয়ে গিয়ে বললেন যে তুমি 2টা কাজ করে দাও। অ্যাডভার্টাইজিং এজেন্সি তো, আচ্ছা আচ্ছা। মানে প্রচারমূলক বিজ্ঞাপন। আচ্ছা আচ্ছা। তো আমাকে 2টো কাজ করতে দিলেন, কাজ করে দিয়ে আসলাম। সন্ধ্যার দিকে, আমি হোস্টেলে থাকতাম তখন, সন্ধ্যার দিকে একজন লোক এসে আমার একটা চিঠি দিল, দেখি আমার চাকরি হয়ে গেছে। আরে বাহ। আচ্ছা আচ্ছা। মেঘ না চাইতেই বৃষ্টি। তো সেইখানে বেশ কিছুদিন চাকরি করলাম, সেটা 73-র দিকে। আচ্ছা।
তো এক পর্যায়ে আমাদের রেজাল্ট হলো, পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হলো শিক্ষক নিয়োগের ওই প্রাচ্যকলা বিভাগে, কারণ আমি তো একমাত্র এখন ছাত্র। এই লাইনের শিক্ষিত শিক্ষক বা ছাত্র। তো আমি যে অ্যাডভার্টাইজিং এজেন্সিতে চাকরি করতাম, এটার নাম ছিল তখন ইন্টারস্পিড। ইন্টারস্পেন ছিল প্রথম, এখন ইন্টারস্পিড হয়েছে। আচ্ছা আচ্ছা। তো ওনারা বললেন কেন আপনি ওইখানে যাবেন, আমরা আরো বেশি বেতন দিব আপনাকে, ইত্যাদি ইত্যাদি। তাই আমি বললাম না, আমি তো চারুকলায় ভর্তি হয়েছি চারুকলার সঙ্গে যুক্ত থাকার জন্য, আমি ওখানেই মানে যদি পাই তাহলে ওখানে শিক্ষকতার চাকরি করব। তো যাই হোক, পরে ইন্টারভিউ দিয়ে শিক্ষক হয়ে গেলাম। তারপরে যে শিক্ষকতার কাজ করতে করতে 6 মাসের মাথায় এই দেশ স্বাধীন হওয়ার পরে প্রথম ভারত সরকার বৃত্তি ঘোষণা দিলেন। তো আমি দরখাস্ত করলাম, পেয়ে গেলাম। তো ওই বৃত্তি পেয়ে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, সেখানে কলাভবনে ভর্তি হলাম। আচ্ছা, এটা কত সালে স্যার? 1973 সালে। তখন স্যার আপনি শিক্ষক হয়ে গিয়েছেন? হ্যাঁ, শিক্ষক হয়েছে। 6 মাস ক্লাস চাকরির 6 মাস। 6 মাসের মাথায় বৃত্তি পেয়ে চলে গেলাম। তো প্রথম 1 বছর পেইন্টিং বিভাগে কাজ করলাম, তারপরের বছর প্রিন্ট মেকিং এ। আচ্ছা, সোমনাথর ওই বিভাগের প্রধান, প্রিন্ট মেকিং মানে ছাপচিত্র। তো এইখানে আমি যাওয়ার আগে, এই প্রথম মানে দেশ স্বাধীন হওয়ার পরে প্রথম কেউ একজন যাচ্ছে বাংলাদেশ থেকে, সবাই আগ্রহী কে আসে, অপেক্ষায় ছিলেন সবাই, ছাত্র, শিক্ষক, কর্মচারী। আমি যাওয়ার সাথে সাথে সবাই এমন ভাবে মানে ধরলেন গিয়ে যে মানে মনে হয় ঘনিষ্ঠ একজন আত্মীয় পাওয়া গেছে। সবাই বলছেন আমাদের কিন্তু আত্মীয় স্বজনরা বাংলাদেশে আছে, এখনো যাই আসি, এরকম মানে সবাই উৎসাহী যে আপন লোক পাওয়া গেছে একজন এরকম। তো এরপরে আমি যত ফ্যামিলিতে গেছি প্রত্যেককে বলেছেন যে তুমি আমার বাড়ির ছেলে, তোমার যখন খুশি আসবে, কোনো সমস্যা নেই। মানে আমি তো 2 বছর ছিলাম, 2 বছরের অভিজ্ঞতা আমার এরকম। মানে অনেকে যে বলে না যে ধর্মগত কিছু বিভেদ টিভেদ থাকে, কিরকম যেন অচ্ছুত ব্যাপার ট্যাপার কিছু থাকে, আমি বিন্দু মাত্র অনুভব করি নাই 2 বছরের জীবনে। মানে আমার অভিজ্ঞতা খুবই সুন্দর। আমার সঙ্গে একটা মেয়ে পড়তো কলকাতার গড়িয়াহাটা বাড়ি, ধনী লোকের মেয়ে। তো ছুটি হলে একসঙ্গে ওদের বাড়িতেই চলে যেতাম। আচ্ছা, আমি ওদের রান্নাঘরে পর্যন্ত গিয়ে রান্নার কাজে হেল্প করেছি। তারপর পুরো ফ্যামিলির লোকজন ঘরের মেঝেতে গোল হয়ে বসে খাওয়া দাওয়া করেছি। এরকম একটা সুন্দর পরিবেশ ছিল আমার মনে হয়। আর শান্তিনিকেতন যারা গেছেন, আমার মনে হয় এখন অবশ্য পরিবর্তন হয়ে গেছে, ওইখানে তো আসলে অবসর সময় কাটানোর কোনো কিছু নাই, এবং প্রত্যেকের সঙ্গে সবসময় সঙ্গ দেয়, কাউকে একা থাকতে দেয় না, এরকম একটা পরিবেশ। তো সেই জন্য আমার মনে হয়েছে যে শান্তিনিকেতনটা আমার শিক্ষা জীবনের বেস্ট প্লেস। তো এইভাবে লেখাপড়া শেষ করে যখন আসবো, তখন এক সন্ধ্যায় আমার জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করলেন, বিদায় সংবর্ধনা, ক্যাম্প ফায়ার। আচ্ছা, তো ওখানে সবাই বক্তৃতা করছিলেন। তো আমাকে বললে যে এই যে 2 বছরের অভিজ্ঞতা, আমি মানে এতই মানে খারাপ লাগছিল যে আমি চলে যাব, ভাবতেই পারছিলাম না যে আমি এখান থেকে চলে যাব, আমি কিছু বলতেই পারি নাই। তো এইরকম একটা পরিবেশে থেকে ফেরত এসে আবার চাকরিতে যোগদান করলাম, এবং 1985 সালে আবার আমেরিকা সরকার স্কলারশিপ, ফুলব্রাইট স্কলারশিপ দেওয়ার জন্য বিজ্ঞাপন চাইলেন। তো ওই সময় হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের সামরিক শাসন চলছে কিন্তু, এবং সেই সামরিক শাসনের আইন অনুযায়ী যার বয়স 35 বছর পর্যন্ত আছে কিংবা তার নিচে, তারাই কেবল বিদেশে পড়াশোনা করতে যেতে পারবে, 35 বছরের বেশি হলে পারবে না। আচ্ছা, তো আমার বয়স 35 বছর 3 মাস, 3 মাস বেশি। তো আমি এখন কি করি, তারপরেও দরখাস্ত দিলাম। তো দরখাস্ত দেওয়ার পরে আমার দরখাস্ত বাতিল করে, মানে এইটা কিন্তু বাংলাদেশ সরকার মানে সিলেকশন করেন না,
এটা embassy বাংলাদেশ select সরকারের করে। দায়িত্ব শুধু দরখাস্তগুলো কালেক্ট করে আমেরিকা সরকারের কাছে পাঠিয়ে দেওয়া। ওখান থেকে ওরাই সিলেক্ট করবে কে পাবে স্কলারশিপটা। তো এইভাবে আমার স্কলার মানে আবেদনপত্র বাতিল, বাকিগুলি চলে গেল। এইটা আবার তৎকালীন মানে এইটা যে আমার দরখাস্ত বাতিল হয়েছে তার আগে তো আমি এই যে এশীয় চারুকলা প্রদর্শনীতে আমাদের শিল্পকলা একাডেমিতে যে প্রতি 2 বছর পর পর হয়, প্রথম 1981 সালে এইটার উদ্বোধন হয়। আচ্ছা। এবং এইটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব উদ্বোধন করেন এবং এই প্রদর্শনীর আয়োজনটা তিনিই করেছিলেন এবং বিভিন্ন দেশে ঘুরে তিনি অনুভব করেছিলেন যে আমাদের দেশের শিল্পীদের যদি উন্নতি করতে হয় তাহলে বিদেশি অরিজিনাল ছবি দেখার জরুরি ব্যবস্থা প্রয়োজন। করতে হবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো উনি সেই চিন্তার থেকে এশীয় চারুকলা প্রদর্শনীর আয়োজন করেছিলেন এবং সেই প্রদর্শনীর প্রথম উদ্বোধনী যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে তিনি এসে পুরস্কার বিতরণ করলেন এবং আমি বাংলাদেশের পক্ষ থেকে স্বর্ণপদক পেলাম। বাহ। উনি যে কত খুশি হয়েছিলেন এইটা এখন আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। সেই সময় 3টা জায়গায় প্রদর্শনী হয়েছিল, শিল্পকলা একাডেমিতে, আমাদের চারুকলা অনুষদে এবং শিশু একাডেমিতে। আমাদের চারুকলা অনুষদে যখন উনি গেলেন তখন প্রদর্শনী ঘুরে দেখার পরে আমাকে নিয়ে উনি পুরো ক্যাম্পাসটা ঘুরলেন। উনি আমার কাঁধের উপর হাত দিয়ে ধরে হাঁটছেন। উনি তো সামরিক ব্যক্তি, হ্যাঁ। ব্যক্তিত্ব আবার খুবই মানে শক্তিশালী। Strong ছিলেন, আমি হ্যাঁ। তখন অল্প বয়স, মানে ওনার সাথে তাল মিলিয়ে হাঁটতে পারছি না। আমি ওনার কোমর জড়ায় ধরেছি, আচ্ছা। উনি আবার কাঁধে হাত দিয়ে, মানে সবাই অবাক হয়ে দেখছেন ঘটনা কি। আচ্ছা। হ্যাঁ, আমার মতো একজন অল্প বয়স না তখন, কিন্তু কত খুশি হয়েছিলেন যে এইভাবে উনি পুরো ক্যাম্পাসটা ঘুরছেন। বাহ। ঘোরার পরে এক জায়গায় এসে দাঁড়ালেন যখন, তখন সবাই তার যে প্রোটোকলের দায়িত্ব ছিল ওনারা আসলেন, আমাকে বললেন যে এখন আমি যাই। আমি বললাম ঠিক আছে। উনি রওনা দিলেন। হঠাৎ করে দৈনিক বাংলার ক্যামেরাম্যান এসে বললেন, স্যার আপনার পুরস্কার পাওয়া ছবিটার পাশে প্রেসিডেন্টের সাথে আপনার একটা ছবি তুলতে পারলে ভালো হতো। আপনি বললে উনি রাজি হবেন। এতক্ষণ ঘুরছি যে দেখে ওনার এরকম বিশ্বাস হয়েছে। তা আমি গিয়ে আবার বললাম ক্যামেরাম্যানের কথা। তো উনি আবার গাড়ির থেকে ফেরত আসলেন, এসে আমার ছবিটার পাশে দাঁড়িয়ে পোজ দিলেন। ক্যামেরাম্যান ছবি উঠালেন এবং পরের দিন দৈনিক বাংলায় বেশ ফলাও করে প্রচার ছাপানো করলেন। হলো। বাহ। এবং ওই সময় আমি ছাত্রাবাসের সুপারিনটেন্ডেন্টের দায়িত্বে, বাহ। তা আমার ছাত্রদের থাকার জায়গা নেই। আমি ওনাকে বললাম যে আমার ছাত্রদের জন্য একটু ঘর বাড়ি দরকার যেন থাকতে পারে। উনি আমার কথা শোনার সাথে সাথে একটা থোক বরাদ্দ দিয়ে দিলেন। বাহ। কি খুশি হয়েছিলেন দেখেছেন। মানে আমি যা বলছি উনি করে সাথে ফেলতেছেন সাথে এরকম। করে দিয়েছে। আশ্চর্য, আমি কখনো ভুলবো না এই মানে ঘটনার বিষয়গুলো। ব্যাপারটা বলার মতো তো না। হ্যাঁ। এই যে স্বর্ণপদক পেয়েছি একটা প্রচার টচার হয়েছিল না, তো সেটা সবাই জানে। তো এই কারণে আমার দরখাস্ত বাতিল হওয়ার কাহিনীটা সবাই জেনে গেছে অলরেডি। তো তৎকালে একজন সামরিক অফিসার নিজে নিজে ছবি আঁকা শিখে এক্সিবিশন করছেন। আমার কথাটা জেনে উনি একদিন আমার বাসায় গিয়ে বললেন যে জেনারেল আতিকের সঙ্গে আপনার একটা মিটিং ঠিক করা হয়েছে, আপনি গিয়ে বলবেন কেন বাতিল হয়েছে। তো আমি গিয়ে বলাতে উনি সঙ্গে সঙ্গে শিক্ষা সচিবকে ফোন দিলেন যে ছাত্র সাহেবের দরখাস্ত বাতিল করছেন আপনি, ওইটা আমার কাছে পাঠিয়ে দেন, ওনার জন্য সামরিক আইন শিথিল করা হবে, আচ্ছা। আপনি পাঠান। তো এইভাবে দরখাস্তটা আমেরিকায় চলে গেল। বাহ। এবং মাস তিনেক পরে একটা চিঠি আসলো, দেখি আমি সিলেক্টেড হয়ে গেছি ফুলব্রাইট ফুলব্রাইট কি স্কলারশিপের দারুণ। জন্য। আল্লাহর কি মেহেরবানি, দেখেন আমার তো দরখাস্তই যাচ্ছিল না, তো আমি পেয়ে গেলাম স্কলারশিপ। তারপরে এই যে আমেরিকায় যাওয়া, তো আমেরিকায় যাওয়ার এটা 1 বছরের স্কলারশিপ ছিল। আচ্ছা। এটা নর্মালি মানে পেইন্টিং এর ক্ষেত্রে 1 বছরই থাকে সার্টিফিকেট কোর্স। তো আমি আমেরিকান এমবাসিতে গিয়ে তাদেরকে বললাম যে আপনারা এক কাজ করেন, আমাকে মাস্টার ডিগ্রিতে ভর্তি করে দেন, 2 বছরের কোর্স। তো 1 বছর পরে যদি আমার নিজের টাকায় কোর্স কমপ্লিট করতে পারি কিংবা অন্যভাবে পারি, তাহলে আমার একটা ডিগ্রি হবে, বিদেশি ডিগ্রি হবে, আমার জন্য উপকারী হবে। তো ওনারা আমার দরখাস্ত মানে আবেদনটা শুনলেন শুনলেন এবং চিন্তা করলেন ঠিকই আছে,
কারণ যদি 1 বছরের পরে আর পড়তে না পারি তো ওরা সার্টিফিকেট দিবে 1 বছর পড়াশোনা করেছেন, একই তো হইলো। তো ওনারা তখন আমাকে 2 বছরের জন্য মাস্টার ডিগ্রি ভর্তি করে দিয়েছিলেন। কিন্তু 1 বছর পড়া শেষ হওয়ার পরে গভর্নমেন্ট চিঠি দিল যে তোমার তো 1 বছরের শেষ, তুমি বাড়ি যাওয়ার প্রস্তুতি নাও। আচ্ছা। তো আমার এই বাড়ি চিঠির কথা আমার শিক্ষকরা জানলেন। জানার পরে বলছেন যে দেখো, তোমার মতো এত ভালো রেজাল্ট কেউ করে না, তো তুমি এত ভালো রেজাল্ট করেছো, কিন্তু তুমি মাস্টার ডিগ্রি যদি শেষ করতে না পারো আমাদেরই কষ্ট বেশি হবে তোমার চাইতে। তুমি দরখাস্ত দাও, সরকারের নিয়ম যা থাকে থাকুক, আমরা সবাই তোমার পক্ষে সুপারিশ করে চিঠি দিব। তা আমি দরখাস্ত দিলাম, ওনারা সুপারিশ করে চিঠি দিলেন প্রত্যেককে, দরখাস্ত পাঠালাম। তারপরে যে ইনস্টিটিউট পড়তাম, প্র্যাট ইনস্টিটিউট নিউ ইয়র্কে, বিখ্যাত প্রাট ইনস্টিটিউট কর্তৃপক্ষ বললেন যে আমরাও বিদেশি স্টুডেন্টদের স্কলারশিপ দিই যাদের প্রয়োজন, তো তুমি এখানেও দরখাস্ত দাও, কারণ গভর্নমেন্ট তোমাকে এইটা এক্সটেনশন দিবে কি দিবে না এ তো অনিশ্চিত। তো আমি ওখানেও দিলাম। মাস 3 পরে দেখি গভর্নমেন্টও 1 বছরের এক্সটেনশন দিয়েছে, ইনস্টিটিউটও 1 বছরের পড়াশোনা শেষ করতে যত টাকা লাগবে সেইটার অনুমোদন দিয়েছে। দায়ভার বহন করছে। বাহ, 2 কি জায়গা দারুণ, থেকে কি সুন্দর। কি অসম্ভব, মানে অসম্ভব। এই যে আমাকে যখন গভর্নমেন্ট চিঠি দিয়েছিল না বাড়ি যাওয়ার প্রস্তুতি নাও, তখন অনেকগুলি ছাপানো ফর্ম দিয়েছিল। তাতে একটা ফর্মে লেখা ছিল কোন কোন দেশের স্কলারশিপ এক্সটেন্ড করার সম্ভাবনা আছে, সেখানে বাংলাদেশের নাম নাই। আর একটাতে লেখা আছে কোন কোন দেশের স্কলারশিপ এক্সটেনশন করা যাবে না, সেখানে বাংলাদেশের নাম আছে। এইরকম একটা পরিস্থিতিতে 2 জায়গার থেকে আবার এক্সটেনশন পাওয়া, বাহ, এইটা সোজা ব্যাপার না। এবং একই সাথে স্যার আমরা এটাকে বলতে পারি যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মেধার যে মূল্যায়নটা সেটা আপনি পেয়েছেন। আর একটা ঘটনা আছে দেখেন, আমি জানি না এটা, যে সারা বিশ্ব থেকে যারা ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে আমেরিকায় পড়তে যায়, তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড বা অন্যান্য বিষয়ে কি কি উন্নয়ন করা যায়, এই বিষয়ে আমেরিকা গভর্নমেন্ট একটা 3 সদস্য বিশিষ্ট পরামর্শক কমিটি গঠন করেছিলেন 3 দেশের। তার মধ্যে আমাকে রেখেছেন। আমি তো আশ্চর্য হলাম কিভাবে আমার নামই বা এত জানলেন, আর এই 3 দেশের মধ্যে আমার দেশটাকেই বা কেন প্রাধান্য দিলেন। তো আমাকে সেই কমিটির সদস্য করেছেন, 2টা মিটিং বোধহয় হয়েছে। আচ্ছা। তো ওই কমিটির যিনি প্রধান তিনিও বললেন যে তুমি দরখাস্ত করার সময় লিখবে যে তুমি এই কমিটির সদস্য, তোমার এই কমিটিতে আরো মিটিং করা বাকি আছে, অনেক মিটিং টিটিং করতে হবে, সুতরাং তোমাকে যেন এক্সটেনশন দেওয়া হয়। মানে প্রত্যেককে যার যার ক্ষেত্র থেকে আমাকে এইভাবে সহযোগিতা করেছেন। আমি তো বলবো ভালোবেসেছে। হ্যাঁ, অদ্ভুত। তারপরে এখানে যখন আমার কোর্স শেষ হয়ে আসলো, তখন সবাই বলছিল যে তুমি আমেরিকায় থেকে যাও। আচ্ছা। কিন্তু কেন জানি না, আমরা তো এই দেশের মানুষ, আমাদের মধ্যে যে আত্মীয়তা, তারপরে আত্মার সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ পরিবেশ, এই যে পরিবারের একজন আয় করেন, পুরো পরিবার তার আয়ে চলে। আমেরিকা সেরকম প্রত্যেককে ইনকাম করতে হয় এবং টাকার পেছনে ছুটতে হয়, না হলে সংসার চলে না। তো আর পুরো লাইফটা আমার কাছে কেন যেন আর্টিফিশিয়াল মনে হচ্ছিল, মানে মন খুলে হাসেও না, একটা আর্টিফিশিয়াল হাসি দিল দেখা হলে এরকম। তা আমি শুরু থেকেই ভালো লাগে নাই। আমি ভেবেছি আমার আর বাড়ি যেতে কতদিন বাকি বলতাম। তো এক পর্যায়ে আমার যখন শেষ হয়ে গেল কোর্স, গভর্নমেন্ট একটা চিঠি দিল যে তুমি এখন আমেরিকায় থেকে চাকরি বাকরি করতে পারবে, তুমি যদি এগ্রি করো তাইলে তোমাকে যে ফর্ম পাঠালাম এটা ফিল আপ করে পাঠিয়ে দাও। তা আমি তো থাকবো না সিদ্ধান্ত নিয়েছি। আমার বন্ধু বান্ধব যারা সবাই বলে যে এই রকম সুযোগ কেউ পায় না, তোমাকে গভর্নমেন্ট বলছে থাকতে আর তুমি বলছো থাকবে না, চলে যাবে, তোমার মতো লোক আমরা তো দেখিনি। সারা বিশ্ব থেকে আমেরিকায় আসার জন্য মানুষ পাগল, তুমি আমেরিকা থেকে বাড়ি যাওয়ার জন্য পাগল, থাকো। তো আসার আগে ফর্মটা ফিল আপ করে দিয়ে আসছি, দিয়ে চলে আসছি। তো এই হচ্ছে আমেরিকার লেখাপড়া। আর সবসময় আমার জীবনকে ওই
শান্তিনিকেতনে পড়েছি যে 5 মিনিট সময় নষ্ট করি নাই, সব সময় কাজে ব্যয় করেছি। আচ্ছা। আমেরিকাতেও তাই, সব সময় কাজ করেছি। তো দেশে ফেরত এসে ভাবলাম এখন যদি প্রিন্ট মেকিং এ কাজ না করি তাহলে তো আমার শিক্ষার কোনো অর্থ হলো না। একদম। তো আমি ভাবলাম যে কি কাজ করব, কারণ প্রিন্ট মেকিং অনেক বিষয় আছে, এচিং আছে, লিথোগ্রাফ আছে, অ্যাকোয়াটিন্ট আছে, উডকাট আছে। তো উডকাটটা শান্তিনিকেতনে কেউ করে না। আচ্ছা। আমি যখন ওই যে প্রি ডিগ্রিতে পড়তাম তখন একটা না দুইটা সাবসিডিয়ারি ক্লাস হিসেবে ক্লাস করেছিলাম, মানে উডকাটটা কাঠ কিভাবে কাটে এবং কিভাবে প্রিন্ট নেয় এইটুকুই শুধু শেখানো হয়েছিল। আচ্ছা। তো সেই বিষয়টা মনে রেখে ভাবলাম এই উডকাটটাই সহজ। আচ্ছা। মানে প্লাইউড তো যেখানে সেখানে দোকানে কিনতে পাওয়া যায়, আর ছুরি চাকু দিয়ে কাটা যায় এবং প্রিন্ট নেওয়া যায় সহজেই। কিন্তু আর একটা বিষয় ভাবলাম যে যদি একটা বড় প্রিন্ট নিতে হয় তাহলে একটা মেশিন লাগবে। আমরা যেটা শিখেছিলাম ওই কাঠের উপরে কালার রোল করে তার উপরে কাগজ দিয়ে চামচ আছে না, চামচের উল্টা পিঠ দিয়ে ঘষে 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 প্রিন্টটা নিতে হতো। তো অনেক কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ। তো চিন্তা করেছিলাম যে একটা প্রিন্টের মেশিন তৈরি করি। আচ্ছা। বাহ। তো আমি একজন তৎকালে ওই নন বেঙ্গলি যারা গ্রিল তৈরি করে, হ্যাঁ হ্যাঁ, জানালার দরজা জানালা, জানালা। তো এরকম একজন মিস্ত্রিকে নিয়ে তাকে বুঝাই দিলাম কি কি করতে হবে, এবং পুরান ঢাকা থেকে 2টা ওই যে গ্যাসের বড় বড় সিলিন্ডার কিনলাম। তারপরে অ্যাঙ্গেল এবং যা যা লাগে সেগুলি কিনে এনে মিস্ত্রিকে বুঝাই দিলাম, ও তৈরি করে দিল সুন্দর একটা মেশিন। বাংলাদেশে প্রথম একটা মেশিন তৈরি করলাম। আমাদের চারুকলায় কিন্তু এইরকম ছোট ছবি প্রিন্ট করার মেশিন আছে। তো তখনও আমাদের এখানে বড় মেশিন নাই। তা আমি এটা তৈরি করে কাজ শুরু করলাম এবং প্রিন্ট করে এই যে উডকাটটা জাপান হচ্ছে সবচেয়ে বিখ্যাত উডকাটের জন্য, এবং এদের যে মানে পদ্ধতি এবং যে সূক্ষ্ম সূক্ষ্ম রেখা এইগুলি দেখে খুবই ভালো লাগতো। কিন্তু আমি যখন কাজ শুরু করলাম এই সূক্ষ্ম রেখাগুলি উডকাট মানে কাঠ কেটে কিভাবে রাখা যায় এইটা আমার মাথায় ঢুকছিল না। তো পড়াশোনা আবার শুরু করলাম কিভাবে এগুলো করতে হয়, কারণ বাংলাদেশে তখন এই ধরনের কাজ কেউ করে না, তখন শুরু হয়নি। তো আমি পড়াশোনা করতে 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 কিছুটা আন্দাজ করলাম যে এইভাবে করা যাবে। তো তখন ওইভাবে প্রিন্ট শুরু করলাম এবং দেখলাম খুবই সুন্দর হচ্ছে, রেজাল্ট পেয়ে গেলাম। চমৎকার। তো এইসব ছবি বিদেশে এক্সিবিশনে পাঠাই, ওইখানে এক্সিবিশনে বেশ সমাদৃত হচ্ছে এবং পুরস্কারও পেয়ে যাচ্ছি। দারুণ দারুণ। এরকম ভাবে চলতে থাকলো। তো ওই যে বললাম না যে আমি হোস্টেলে সুপার ছিলাম, তখন আমি ঢাকার এই যে একটা জায়গায়, এটার নাম হলো কলাবাগান তো না, জিগাতলা। জিগাতলা। তো এই বাসাতেই ওই মেশিন নিয়ে কাজ করতাম। তো আমাকে ওই যে হোস্টেলের দায়িত্ব দিয়ে হোস্টেলে পাঠানো হলো, তখন মেশিন টেশিন নিয়ে হোস্টেলে উঠলাম। হোস্টেলে গিয়ে যে কাজটা করলাম এর মধ্যে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে যে 25শে মার্চ আচ্ছা আচ্ছা পাকিস্তানি বাহিনী যে একটা হত্যাযজ্ঞ চালালো, 26শে মার্চ সকালে হোস্টেলে আমি ঢুকে আমার ক্লাসমেট শাহনেওয়াজ হোস্টেলে ছিল, ওকে গুলি করে মেরে ফেললো ওয়ালের পাশে দাঁড় করিয়ে। তা আমি যখন হোস্টেলে গেলাম প্রথম, দেখি ওয়ালে অনেক গর্ত, বুলেটের ফিনকে দিয়ে পড়া রক্তের দাগও তখন আছে, মেঝেতেও রক্ত। তাকে মেরে ফেলার কারণে আমার মনে খুবই কষ্ট লাগলো। এবং এই যে আমাদের হোস্টেলটা, সারা ঢাকা শহরে যত আন্দোলন হয় সরকার বিরোধী, সমস্ত কিন্তু পোস্টার, ব্যানার, ফেস্টুন, ছবি যাই বলি, সব কিন্তু আমাদের হোস্টেল থেকেই, যারা হোস্টেলে থাকে
তারাই একে সাপ্লাই দিত। স্যার এটা কোন হোস্টেল ছিল, নামটা কি আমার ছিল? এখন এটার নাম হয়েছে, যে আমি শাহনাজ বললাম যে আমার ক্লাসমেট, ওর নাম অনুসারেই হয়েছে শাহনেওয়াজ ছাত্রাবাস, আচ্ছা আচ্ছা নিউ মার্কেটের পশ্চিম কোনায় আচ্ছা। এখনো আছে সেটা। বাহ। আচ্ছা আচ্ছা। তো এখানে যখন ঢুকলাম, তো ওই যে পাকিস্তানি আর্মিদের কিন্তু ক্ষোভ ছিল একটা, যে এইখানেই হচ্ছে কেন্দ্র, মূল আখড়া। এখান থেকে সবকিছু সাপ্লাই হয়। তো অনুষ্ঠান শেষ হলে আবার ওই ব্যানার ফেস্টনগুলি ওই ছাত্রদের ক্লাসরুমে রুমেই রাখা থাকতো। আচ্ছা আচ্ছা তো ওরা প্রথমে ঢুকেই আগে এগুলি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, তারপরে পেছনে একটা বস্তি ছিল সেইটাও আগুন দিয়ে পুড়িয়ে নষ্ট করে দিয়েছে। তা আমি ঢুকে দেখলাম ওই যে আগুনে পোড়া কাঠ, খড় ইত্যাদি ইত্যাদি, তারপরে যে বুলেটের গর্ত, রক্তের দাগ। তো ওই মুহূর্তে এতই মানে আমি বিধ্বস্ত ছিলাম ভাবতে গিয়ে। তো ভাবলাম এই স্মৃতিগুলি কিভাবে রক্ষা করা যায়। আমি তখন ভাবলাম যে আমার শিল্পকর্মের মাধ্যমে এইগুলি তুলে ধরা যায় কিনা। এই ভাবনা থেকেই এই যে বুলেটের গর্ত, পোড়া দাগ, কাঠপোড়া, এইগুলি নিয়ে ছবি আঁকা শুরু করলাম। আচ্ছা এবং হোস্টেলে গিয়ে প্রথম যে ছবিটা করলাম, পোড়া কাঠে গোলক, এরকম একটা নাম। তো সেখানে বুলেটের গর্ত আছে, পুরানো কাঠের ইমেজ আছে, এই ধরনের একটা কাজ করলাম। এবং এইটাই ওই যে প্রথম বললাম যে এশীয় চারুকলা প্রদর্শনী এক্সিবিশন হয়েছিল, এই প্রদর্শনীতে দিয়েছিলাম এবং এইটাই পুরস্কার পেয়েছিল। আচ্ছা আচ্ছা তো এই যে মানে পুরানো ইমেজ, বুলেটের গর্ত, যুদ্ধের স্মৃতি, এইগুলো নিয়ে দীর্ঘদিন সিরিজ শিল্পকর্ম করেছে, প্রিন্ট মেকিং, কাঠখোদাই। এবং এইগুলি বিদেশে ওই যে পাঠাতাম, প্রদর্শনী হতো এবং পুরস্কারও পেতাম। বাহ, এটা মনে হয় ধারাবাহিক হয়ে গিয়েছিল যে আপনি পাঠালেই পুরস্কার আসছিল। স্বর্ণ পদক সহ 7টা বোধহয় আন্তর্জাতিক পুরস্কার পেয়েছি, আর দেশে 9টা পুরস্কার পেয়েছি এরকম স্বর্ণ পদক সহ। তো এইরকম এই যে আমি যে বললাম না, আমি সময় নষ্ট না করে শুধু কাজের পেছনে ব্যয় করেছি, জি জি, আমার মনে হয় এইগুলি তারই স্বীকৃতি একটা ফসল বা স্বীকৃতি, যাই হোক। তো এক সময় আমি 1985 সালে যখন আমেরিকায়, ওই সময় যুগোস্লাভিয়ায় একটা প্রদর্শনী চলছিল। আচ্ছা, তো সেখান থেকে যুগোস্লাভিয়ায় শান্তির জন্য কাঠ, মানে কাঠের শিল্পকর্ম, শান্তির জন্য কাঠ, এইটা বোধহয় ওই যে ইউএনও শান্তি মিশন আছে না, তারাও হেল্প করেছে এই এক্সিবিশনের জন্য। তো আমেরিকাতে চিঠি পেলাম যে তারা আমার 3টা ছবি ওই যে যুগোস্লাভিয়া থেকে ধার নিয়েছে, আচ্ছা, ওই প্রদর্শনীতে প্রদর্শন করার জন্য। আচ্ছা আচ্ছা। তো আমাকে জানালো যে তোমার এই 3টা ছবি আমরা এই শান্তির জন্য কাঠ এরকম প্রদর্শনীতে প্রদর্শনী করছি, ওদের কাছ থেকে ধার নিয়ে আসছি। এটা তো একটা মানে বিরল প্রাপ্তি। তো আমার শুনে ভালোই লাগলো যে আমি নাই, অথচ আমার ছবি যেভাবেই হোক ওরা সংগ্রহ করে প্রদর্শনীতে দিয়েছে। এরপরে 1988 সালে আচ্ছা, হঠাৎ একটা চিঠি পেলাম। চিঠি পড়ে দেখি এইটা আর একটা আমার জন্য মানে ধাক্কা। সেটা হচ্ছে চিঠিতে লেখা আছে যে তোমাকে সমগ্র বিশ্বের 40টা দেশ থেকে 125 জন শিল্পীকে বিশ্বের বেস্ট শিল্পী হিসেবে চিহ্নিত করা হয়েছে, নির্ধারিত করা হয়েছে, এবং তাদের শিল্পকর্ম দিয়ে জাপানে একটা প্রদর্শনী হবে। তো তুমি এই 125 জনের মধ্যে একজন। বাহ, আমি তো পড়ে থ হয়ে গেলাম। সারা বিশ্বের 125 জন শিল্পীকে বাছাই করে, সেই মানে আমি মনে হয় কম বয়সী হব তখন। সেই শুরুর থেকে মানে অনেকে মারা গেছেন, সেই রকম শিল্পী বাছাই করেছেন, কিন্তু সেখান থেকে আমাকে পর্যন্ত মানে পুরো 6টা সংগঠনকে দায়িত্ব দেওয়া হয়েছিল শিল্পী বাছাইয়ের জন্য। তো একটা সংগঠন আমাকে চিঠি দিয়ে জানালো যে তোমাকে এই 125 জনের মধ্যে
অন্যতম শ্রেষ্ঠ শিল্পী হিসেবে বাছাই করা হয়েছে, তো তুমি দারুণ একটা ব্যাপার। জাপানের এই প্রদর্শনীতে একটা ছবি পাঠাও। তো এটা আমি কখনো কাউকে বলি নাই, কারণ আমাদের দেশে ওই যে হয় কি, মানে সবসময় আমাকে কিন্তু বাধার সম্মুখীন হতে হয়েছে। বলেছিলাম যুদ্ধ করে করে আগাতে হয়েছে আমার প্রতিটা ক্ষেত্রে। কিন্তু প্রতিটা ক্ষেত্রে আপনি সফল হয়েছেন। এখন আমার 26টা বই প্রকাশিত হয়েছে, জি। তার মধ্যে 2-3টা বাদ দিলে প্রায় সবগুলোই ইউনিভার্সিটি কলেজে পাঠ্য। বাহ। এই চারুকলার ছেলে মেয়েরাই পড়ে। পড়াশোনা করে। আমি ওই যে শান্তিনিকেতনে পড়েছিলাম না 2 বছর, এটা কিন্তু আমার মাস্টার ডিগ্রির সমমূল্য প্রোগ্রাম ছিল, কিন্তু শান্তিনিকেতনে তখন মাস্টার ডিগ্রি ছিল না। ফলে আমার একটা অসন্তোষ ছিল যে মাস্টার ডিগ্রি করতে পারলাম না। তো প্রথম যখন আমরা চারুকলায় মাস্টার ডিগ্রি খুললাম, তখন কিন্তু আমাদের গভর্নমেন্ট কলেজ। তো তখন তো আমরা তো সরকারি চাকুরে। জি। তো আমি ডিপিআই অফিসে গিয়ে খবর নিলাম যে আমি এই মাস্টার ডিগ্রিতে পড়তে পারি কিনা। আমি তখন টিচার কিন্তু। জি জি। তো আমাকে বলা হলো হ্যাঁ, একই প্রতিষ্ঠানে যদি হয় তাহলে শিক্ষকতার পাশাপাশি পড়াশোনা করা যাবে। তা আমি অনুমোদন নিয়ে আবার মাস্টার ডিগ্রিতে ভর্তি হলাম। আমি মাস্টার আবার ছাত্র দুই। বাহ, দারুণ। তো তখন আমাদের প্রথম আমরা 3 জন, আমাকে সহ 3 জন নিয়ে আমাদের মাস্টার ডিগ্রি কোর্সটা প্রথম শুরু হলো। আমাদের তখন পড়াতেন বিশ্ববিদ্যালয়ের সব পণ্ডিতরা, মানে বিখ্যাত বিখ্যাত সব শিক্ষকরা। সৈয়দ আলী হাসান স্যার, উনি আমাদের নন্দন তত্ত্ব পড়াতেন। আচ্ছা। সিরাজুল ইসলাম, ইসলাম খ্রিস্টান কালচার এই বিভাগের অধ্যাপক, তিনি পড়াতেন। আচ্ছা। তৎকালীন জাদুঘরের মহাপরিচালক এনামুল হক, তিনি আমাদের পড়াতেন। বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর, তিনি পড়াতেন। এইরকম সব এত গুণী গুণী শিক্ষকদের, গুণী সান্নিধ্য এবং বিখ্যাত পেয়েছে। বিখ্যাত পণ্ডিত, জি, জি। তারা আমাদের প্রথম স্যার, পড়াতেন। এই জন্যই কি আসলে আপনার মধ্যে গুণের বিকাশটা এত বেশি স্পষ্ট? তা জানি না। তবে তবে স্যার, তাদের- একটা বিষয় আপনার গল্প শুনে আমার মনেই হচ্ছে যে একজন শিল্পী তার পুরো মনোনিবেশটা করে তার শিল্পকর্মে, কিন্তু আপনি লেখালেখিতেও সমান পারদর্শী, বা আপনার লেখা বইগুলো যখন পাঠ্যপুস্তক হিসেবে পড়ানো হচ্ছে, এটা তো আসলে অনেক বড় একটা ভালো লাগার বিষয়। এবং সেই জায়গাটাই নিজেকে নিলেন কিভাবে? এই মানে আমি লেখক হওয়াটা অ্যাক্সিডেন্টাল। আচ্ছা। এই যে মাঝে মধ্যে দেখতাম যে যখন দেখা যায় যে একজন ছাত্র এক্সিবিশন করলো, জি। আমাদের আসলে এখানে ওই যে শিক্ষিত সমালোচক নাই, আর্টের সমালোচক নাই, মানে যারা এমনি লেখালেখি করে অভ্যাস আছে, শিল্পকলা বিষয়ে একটু জানেন, তারাই লিখতেন এরকম। জি। তো দেখতাম যে একজন ছাত্র শিল্পকর্ম সম্পর্কে যতটা প্রশংসা করছেন, একজন তার শিক্ষক তার শিল্পকর্ম নিয়ে অতটা প্রশংসা করছেন না। এই যে মানে সংঘাত, জি, আমার কাছে এগুলি খুবই খারাপ লাগতো। কখনো দেখতাম যে এই যে টেলিভিশন বা রেডিওতে যে গান হয়, যিনি গান গাইছেন তার চাইতে মিউজিকের শব্দটা বেশি, মানে গান শোনাই যায় না এরকম। তারপরে কখনো কখনো কেউ কেউ কারো সম্পর্কে এত অতিরিক্ত মানে মর্যাদা দিয়ে উপরে তোলার চেষ্টা করতেন, বুঝতাম যে এটা আসলে নিজের অন্য কোনো উদ্দেশ্য কাজ করছে এটার পেছনে, হাসিলের জন্য। আমি ভাবতাম এগুলি প্রতিবাদ করা উচিত আসলে, কিন্তু ছবি দিয়ে তো হবে না। এবার লেখা। তখন চিন্তা করলাম কলম ধরতে হবে। এই প্রথম চিঠিপত্র কলামে সংবাদ পত্রিকায়, তখন খুবই জনপ্রিয় পত্রিকা। জি জি। সংবাদ পত্রিকায় চিঠিপত্র কলামে লিখলাম, বড় কলাম। এই শুরু হলো এইভাবে। তখন থেকে এই লেখা আর থামে নেই। আচ্ছা। তারপরে আমেরিকায় যখন পড়তে গিয়েছিলাম, ওইখানেও নন্দন তত্ত্ব পড়তে হয়েছে। মানে ওইখানে অনেক কঠিন, আমরা এখানে যতটা পড়েছিলাম ঢাকায় তার চেয়ে বহুগুণ কঠিন। আচ্ছা। মানে প্রতি ক্লাসে অ্যাসাইনমেন্ট থাকতো, লিখে নিয়ে যেতে হতো এরকম। তো সেখানেও পড়াশোনা করেছি, এবং এগুলি পড়তে গিয়ে অনেক ইংরেজি বই, ডিকশনারি ঘেটে 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 কষ্ট করে নোট করতে হতো। তা আমি ভাবতাম যে পরবর্তী পর্যায়ে যারা লেখাপড়া করবে তারা তো এই ইংরেজি এত কঠিন কঠিন সব পড়ে মানে উদ্ধার করতে পারবে না। তো তখন থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম এগুলো সব আমি বাংলায় বই লিখব, স্টুডেন্টদের জন্য সহজ করার জন্য। তো এই নন্দন তত্ত্বের উপর এখন পর্যন্ত আমার 3টা বই বের হয়েছে। আর তো অন্যান্য বিষয়ের বই আছেই। স্যার, একটা বিষয় জনশ্রুতি আছে যে
দেশের বাইরের পড়াশোনা নাকি দেশের চেয়ে একটু বেশি সিস্টেমেটিক, এই বিষয়টা আসলে আপনি যেহেতু একদম কাছে থেকে দেখেছেন আপনার অভিজ্ঞতা থেকে ওইখানে লেখাপড়া যত সহজ ততই কঠিন। আচ্ছা কারণ এখানে লেখাপড়া ছাড়া আর কিছু নেই। আমি অনেক দেশ ঘুরেছি, কোনো রাজনীতি নেই, ছাত্র রাজনীতি নেই, শুধুই লেখাপড়া। আমি যে আমেরিকায় যে হলে থাকতাম, মানে ডরমিটরিতে, আমাদের যেমন প্রত্যেকটা হলে হলে একটা করে প্রশাসন আছে, প্রভোস্ট, তার আন্ডারে হাউস টিউটর, অ্যাসিস্ট্যান্ট হাউস টিউটর, মানে মনে হয় এটাই একটা আলাদা আলাদা ইউনিভার্সিটি। হ্যাঁ, কিন্তু আমেরিকাতে কোনো প্রশাসনই নেই, সেন্ট্রাল কমিটি সব কিছু চালায় এবং প্রত্যেকটা ডরমিটরিতে একজন ছাত্রকে দায়িত্ব দেওয়া হয় যে কোনো সমস্যা থাকলে তুমি এটা সেন্টারকে জানাবে, এইটুকুই। জীবনে সে ছাত্র কখনো কোনো কিছু জানাই বলে আমার মনে হয় না, এবং তাকে শুধু সিটটা ফ্রি দেওয়া হয়, মানে টাকা পয়সা দিতে হয় না, এরকম সিস্টেম। তো এইখানে ওই কারণে সবাই, আর লেখাপড়ার খরচ অনেক বেশি, সেই জন্য সবাই পড়াশোনায় মনোযোগ দিয়ে করে। আর সেইখানে ওই যে বললাম সহজ যেরকম, মানে একটা সেমিস্টারে যে বইগুলি পড়া হলো, সেমিস্টার শেষে ওইগুলি পরীক্ষা, মানে যিনি পড়ান তিনি নাম্বার দেন, তিনিই পরীক্ষা নেন, পড়া শেষ। আবার নেক্সট সেমিস্টারে যে কয়েকটা সাবজেক্ট নিয়ে পড়লো ওইটা পড়া শেষ। কিন্তু আমাদের এখানে অনার্স খোলা হচ্ছে, চালু আছে, কিন্তু এই যে আমাদের চারুকলায় দেখি এখনো ওই অনার্স নাম আছে বটে, কিন্তু সমস্ত সাবজেক্টের পরীক্ষা বছর শেষে একসঙ্গেই দিতে হয়, মানে এটা একটা কঠিন বিষয়, মানে সবগুলি আবার পড়াশোনা করতে হয়। তো এই জন্যে ওইখানে দেখলাম সব কিছু নিয়ম মতো চলে। এবং কিরকম নিয়ম দেখেন, ওই যে পড়াশোনার সময় কিন্তু ওইখানে আপনাকে সব জিনিসপত্র রাখার জন্য আলমিরা দিবে, সবকিছু দিবে। তো যে যখনই দেখবেন যে আপনার কোর্স শেষ, তখনই আপনাকে ওইগুলো সব হ্যান্ড ওভার করে দিতে হবে। আমাদের এখানে কিন্তু এরকম না, হলে যারা ছাত্ররা থাকে এরা পাস করে গেছে কবে, কিন্তু হল ছাড়ে 10 বছর ধরে তারা সেখানেই আছে, কিন্তু ওইখানে আপনি একদিনও অতিরিক্ত রাখতে পারবেন না। আমার ক্ষেত্রে এরকম হয়েছিল, বলছিলাম যে আমার এক্সটেনশন দরকার ছিল স্কলারশিপের, এটা চিঠিটা আসতে একটু দেরি হয়েছে, ফলে আমার ওইগুলি, মানে আমার যে জিনিসপত্র ছিল তারা লক কেটে জিনিসপত্র বের করে ফেলে দিয়েছে। কিছু করার ছিল না, এতই কড়াকড়ি নিয়ম, এতই সিস্টেম, মানে আপনি হোস্টেলে একদিনের বেশি মানে থাকা যাবে না, সময় মতো ছেড়ে দিতে হবে। আমরা আশা করি আসলে আমাদের দেশে এই ধরনের সিস্টেমগুলো আসুক, এবং সেগুলো হয়তো বা দেখা যাচ্ছে যে আপনাদের চিন্তা থেকেই আসবে বা আপনাদের হাত ধরে আসবে। স্যার পথ প্রদর্শক হবেন অবশ্যই। স্যার, আসলে আপনার জীবন সম্পর্কে আমরা যত শুনছি, আপনার গল্প আমরা যত শুনছি, মুগ্ধ হচ্ছে এই কারণে আপনি প্রত্যেকটা বিষয়ের একদম ভেতরে ঢুকে যান, এবং এত সূক্ষ্ম সূক্ষ্ম অবজারভেশন আপনার, যেগুলো হয়তো বা প্রজন্ম থেকে প্রজন্ম তরে আসলে এই বিষয়গুলো এভাবেই ভাবা উচিত। স্যার, অতি আনন্দের যে বিষয়টা সেটা হচ্ছে 21শে পদক প্রাপ্তি। এটা আসলে আপনার জন্য যেমন সম্মানের, আমাদের প্রত্যেকের জন্য একটা ভালো লাগার বিষয়। এই প্রাপ্তি নিয়ে আপনার আসলে কি বলার আছে? 21শে পদক তো রাষ্ট্রীয় সম্মান, আসলে আমাদের দেশে হয় কি, এইটাও কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান। আচ্ছা, মানে সাংস্কৃতিক অঙ্গনে 21শে পদক বলেন, স্বাধীনতা পদক বলেন, কিংবা দুস্থ শিল্পীদের সাহায্যে টাকা পয়সা দেওয়ার বিষয় বলেন, শিশু বয়স থেকে সাংস্কৃতিক অঙ্গনে গড়ে ওঠার বিষয় বলেন, যে শিশু একাডেমি, সমস্ত কিছু কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছেন। একদম 21শে পদকও তিনি চালু করেছেন। এবং বিএনপি যতবার ক্ষমতায় ছিল 21শে পদকের যে মর্যাদা, এইটা কিন্তু 16 আনা রক্ষা করে চলেছেন। পরবর্তী পর্যায়ে দেখলাম এই পদককে দলীয় পদকে পরিণত করা হলো, মানে যারা ক্ষমতায় থাকে তাদের দলের যারা কর্মী, তারা মানে যোগ্য হোক আর না হোক তাদেরকে পুরস্কার দিচ্ছে। এইভাবে পুরস্কারের মর্যাদাটা ক্ষুণ্ণ করে ফেলা হয়েছিল। এবং ওই যে দলীয় কর্মকাণ্ডের কারণে দীর্ঘদিন আমাকে পুরস্কারটা দেওয়া হয় নাই। আচ্ছা, এইবারে হঠাৎ করে যে সংস্কৃতি মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা জনাব ফারুকী, উনি আমাকে ফোন দিয়ে বললেন যে সাত্তার ভাই, আপনার তো এই পুরস্কারটা 35 বছর আগে পাওয়া উচিত ছিল, তো আপনাকে তো যে কারণেই হোক দেয় নাই, তবে আমি এখন এই যে ফাইল সই করে দিলাম, আপনাকে অভিনন্দন। এই যে তারপরে আনুষ্ঠানিকভাবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের কাছ থেকে পদকটা গ্রহণ করলাম।
এবং এরপরের থেকে কিন্তু এই সম্বর্ধনা অনুষ্ঠান চালু আছে, এখনো প্রতিদিনই চলছে। এটা কবে শেষ হবে জানি না, তবে এইটা যেহেতু এই যে রাষ্ট্রীয় সম্মান, তো সেই জন্যে আমি যেভাবেই হোক যারা দিয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই আন্তরিকভাবে। একই সাথে এটা কি কোনো দায়বদ্ধতা বাড়িয়ে দিয়েছে স্যার? না, দায়বদ্ধতা তো থাকেই, আর আমি তো নতুন করে দায়বদ্ধ হওয়ার কিছু নেই। আমি সব সময় কাজ করেই গিয়েছে, চেষ্টা করেছি যে মানে আমি এখনো যদি 5 মিনিট আমার হাতে কাজ না থাকে অস্বস্তি লাগে, কি করি, একবার ছাদে যাই, একবার ওই ঘরে যাই, এই ঘরে যাই। আমি সব সময় লেখার টেবিলে থাকি, অন্য সময় আবার এই যে ছবি আঁকার কাজে থাকি, সারাক্ষণ কাজ নিয়ে থাকি। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কোনো কিছু বলার থাকে। দর্শকদের উদ্দেশ্যে, আমাদের যারা দর্শক তারা দেখেন, আমাদের দেশ তো আসলে বাংলাদেশটা এমন একটা দেশ যে এই দেশের সাংস্কৃতিক অঙ্গনটা সাংঘাতিক সমৃদ্ধ। এই যে ভাটিয়ালি, শাড়ি, জারি, এইসব গান যে আগে শুনতাম কত ভালো লাগতো, নদীতে মাঝি নৌকা বেয়ে বেয়ে যাচ্ছে, গান গাচ্ছে, কি সুন্দর। প্রতিটা মানুষ কিন্তু সংস্কৃতি মনা, এবং কর্মকাণ্ড যত কিছু আছে সব কিছুর সঙ্গে যুক্ত থাকেন। দেশ গড়ার প্রেক্ষিতে তারা নিবেদিত প্রাণ, এরকম মানুষ খুবই সহজ সরল। এত সহজ মানুষ পৃথিবীর আর কোথাও আছে আমার মনে হয় না। তো আমাদের দর্শকদের যারা, তারা তো এই রকম মানসিকতা সম্পন্ন, খুবই সহজ সরল এবং কর্মঠ, উন্নয়নমুখী কর্মকাণ্ড নিয়ে ভাবেন। তো তাদেরকে আমি বলবো যেন তারা তাদের আশেপাশে যারা থাকেন, তাদের ছেলে মেয়ে যারা আছেন, তাদেরকেও যেন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রাখেন, যেন তারা নিজেদেরকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে। একটা কি, যে দেশের সাংস্কৃতিক কর্মকাণ্ড উন্নত না, সেই দেশ কোনো ক্ষেত্রেই উন্নতি লাভ করতে পারে না। সংস্কৃতি হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। দেখবেন যে দেশে যত বেশি সাংস্কৃতিক কর্মকাণ্ড হয়, সেই দেশ সব ক্ষেত্রেই উন্নত। আমাদের মনে রাখতে হবে, আমাদের সভ্যতার শুরুর আগের থেকে কিন্তু এই যে শিল্পকর্মে ও নৃত্য দিয়ে শুরু। মানুষ তো আগে ভাষা ছিল না, ওরা অঙ্গভঙ্গি করে চোখের ইশারায় সবকিছু বোঝাতো। তার মানে এই যে অভিনয় বা নৃত্যের কলা কৌশল, এইটা দিয়ে। আর যারা গুহায় বাস করতেন তারা তো দেয়ালে দেয়ালে অপূর্ব সুন্দর ছবি এঁকে রেখে গেছে। সৃষ্টির শুরু থেকে এই শিল্প সংস্কৃতি চর্চাটা এসেছে এবং সেটা চলমান। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এই ধারাটা এখনো পর্যন্ত আসলে কোয়ালিটির মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই স্যার, আজকে আমাদের সময় দেওয়ার জন্য এবং আমন্ত্রণ রক্ষা করার জন্য। অনেক ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপনাদেরকে এবং আজকে যারা এই অনুষ্ঠান দেখবেন তাদেরকে। কারণ আমার অনেক কথা আমি কোথাও বলি নাই, কারণ বলার মতো মানে পরিবেশও পাই না কখনো। যে কারণে আজকে অনেক কথা বললাম, অনেকে অনেক কিছু শুনলেন। আপনার কথাগুলো আমাদেরকে সমৃদ্ধ করেছে স্যার, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।